लेट कुछ नहीं है 2 मिनट लेट कुछ বিকাশ সেটা তো আচ্ছা একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা এতদিন তো ওয়েব ফর্মে কাজ করছেন, অর্থাৎ ASPX পেজ নিয়ে কাজ করছেন, তাই না? আচ্ছা, সো আমি এখানে বেসিক্যালি আপনাদেরকে যেটা স্টার্ট করব, যে পেজটা স্টার্ট করব, সেটা হচ্ছে আমি একটা HTML পেজ দেবো একদম সলিড, যেহেতু আমাদের আজকে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নিয়ে কাজ করতেছি না, জাস্ট ফ্রন্ট এন্ডে। সো এটার এগেনস্টে আমি জাস্ট একটা HTML পেজ নিচ্ছি। ওকে, দেখেন যখন ইনিশিয়াল আমি যখন আমার HTML পেজটাকে স্টার্ট করলাম, অর্থাৎ পেজটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরবর্তীতে আমার কিছু অলরেডি কিছু সিনট্যাক্স এখানে চলে আসছে। আমি যদি একটু ডিসক্রাইব করি, যে প্রথমে এখানে যদি কিছু থাকে সেটা নিয়ে আলোচনা করি। দেখেন ডট টাইপ HTML নামে একটা দিছে, একটা কথা লেখা আছে উপরের দিকে। ওকে, নট ডট টাইপ, অ্যাকচুয়ালি ডট টাইপ HTML যদি আমি বলি, সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ডিফারেন্স বিটুইন HTML5 অ্যান্ড HTML4। এই ডট টাইপ HTML এই ট্যাগটা যখন আপনি ইউজ করতেছেন, তখন আপনি অ্যাকচুয়ালি ব্রাউজারকে ডিক্লেয়ার করে দিচ্ছেন যে এইখানে যে কোডগুলো লেখা আছে সেটা HTML5 সাপোর্টেড। সো আপনি যখন এই কথাটা না লিখবেন, যদি আপনি এটাকে রিমুভ করে দেন, কাজ করবে, কোনো সমস্যা নেই। আপনি যদি এটা রান করেন, কাজ করবে। বাট আপনি যদি ডট টাইপ HTML যদি এটা লিখে দেন, তখন আপনার ফ্যাসিলিটি কি পাচ্ছে, আপনি ধরেন একটা HTML5 এর কিছু কোনো একটা সিনট্যাক্স ইউজ করলেন, কোনো একটা ট্যাগ ইউজ করলেন, অনেক ট্যাগ আছে HTML5 এর, আমি দেখাবো আস্তে আস্তে করে। সো ওই ক্ষেত্রে এই জিনিসটা সাপোর্ট করবে না, অর্থাৎ ব্রাউজার আপনার সাপোর্ট করবে না। সো আপনার ব্রাউজারকে সাপোর্ট করানোর জন্য আপনার এই সিনট্যাক্সটা অ্যাকচুয়ালি ইউজ করতে হবে। সো আমি এটা ইনিশিয়ালে যেটা আছে ওটাই আমি রেখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এইটা আর কিছু না, এক্সামেন্স এর অ্যাকচুয়ালি একটা লিংক দেয়া আছে, আর কিছুই না। W3ORG তে অ্যাকচুয়াল ফরম্যাটটা হচ্ছে এটা। কোনটা? এরর, এটা জোর সিনট্যাক্স সিনট্যাক্সটা এরকম। আচ্ছা, HTML ট্যাগটা যখন আমি স্টার্ট করছি, যখন হচ্ছে এখানে আমি যদি দেখি যে এই HTML ট্যাগটা স্টার্ট করছি, তার মানে হচ্ছে আমি এখানে ডিক্লেয়ার করতেছি যে এখানে HTML এর কোডগুলো আমি লিখব। অর্থাৎ ব্রাউজার বুঝতে পারবে যে এর ভিতরে যে কোডগুলো আছে সেটা হচ্ছে HTML সাপোর্টেড। ওকে, এখানে আরো দুটো ট্যাগ যদি আপনি দেখেন, হেড নামে একটা ট্যাগ আছে, আর একটা হচ্ছে বডি নামে একটা ট্যাগ আছে। সো হেড ট্যাগের কাজটা কি, এই পেজের রিলেটেড যত রকমের ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো সে হোল্ড করবে। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো একটা ফাইল ইউজ করেন, যেমন হচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ করি আমরা, CSS ফাইল ইউজ করি, অথবা কোনো একটা ইমেজ ফাইলও ইউজ করি, যদি কোনো আপনার এরকমের কোনো কিছু দরকার হয়, অথবা অন্য পেজের কোনো একটা লিঙ্ক যে এই পেজটার সাথে এই পেজটা রিলেটেড, এই ধরনের কোনো কিছু যদি থাকে, সেই ইনফরমেশনগুলো আপনাকে হেডার টেক্সটের ভিতরে আপনার ডিক্লেয়ার করতে হবে। আমি ওটা নিয়ে আলোচনা করব যখন আপনার এক্সটার্নাল CSS নিয়ে কাজ করব, মানে আমি দেখাবো যখন, তখন আমি দেখতে পারবেন যে অ্যাভেলেবেলে আমি লিঙ্কগুলো কিভাবে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, আর টাইটেল যে জিনিসটা আছে সেটা যদি আমি একটু ডিসক্রাইব করি, এখানে আমি একটা জিনিস লিখি, জাস্ট হ্যালো। টাইটেলের কাজটা কি আমি একটু যদি রান করে দেখি, দেখেন এই যে এই পেজটা আছে, এখানে দেখেন উপরের দিকে যে ট্যাবটা আছে আমাদের একদম উপরে, আমি একটু নিচে নামিয়ে আনি এটা।
ওকে, ট্যাবের নামটা আছে এখানে সিএসএস টিউটোরিয়াল নামে একটা ট্যাব লেখা আছে। আপনি যদি আপনার যে প্রজেক্টটা আছে বা যে ফাইলটা আছে ওইটার যদি টাইটেলটাকে আপনি ইনিশিয়ালাইজ করতে চান, যে আমার অবভিয়াসলি একটা পেজের জন্য আমার একটা নাম দরকার, তাই না? একটা পেজ তো আর কোথা থেকে চলে আসতেছে বা আপনি ফাইলটা কোনটা আছে সেটা তো আপনি বুঝতে পারবেন না। আমি যদি এভাবে দেখাই, একটা ট্যাব ওপেন করলো, নিউ ট্যাব। যখন আমরা ফেসবুক ওপেন করি আমরা কিন্তু বুঝতে পারি যে এটা আমার ফেসবুকের পেজ, এটা আমার W3 স্কুলের পেজ, বা এটা আমার অ্যাপ্লিকেশন, এইখানে লেখা থাকে না? ওকে, সেম ভাবে আপনারা যদি একটা পেজ থাকে, তো আপনি যদি ধরেন আপনার হোম পেজ আছে অথবা আপনার অ্যাবাউট পেজ আছে অথবা অ্যাপ্লিকেশনে কোনো একটা স্পেসিফিক পেজ, সেক্ষেত্রে আপনি যে টাইটেলটাকে যদি আপনি ট্যাগ করে দেখেন, অর্থাৎ এটা নামটা ইনিশিয়ালাইজ করে দেন, সেখানে শুধুমাত্র আপনার নামটা চলে আসবে। যেহেতু আমি টাইটেলের ক্ষেত্রে হ্যালো লিখছি, এটা হ্যালো চলে আসবে। আপনি যদি চান এটাকে চেঞ্জ করে দিতে, আপনি চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, বডি যে পোর্শনটা হচ্ছে সেটা হচ্ছে আমার টোটাল অ্যাকচুয়ালি ডিজাইনের পোর্শনটা নিয়ে কাজ করছে। আমি যদি একটু বলি, ব্রাউজারে আমাদের এই ট্যাবটা ওপেন করছি না, এই যে ব্ল্যাঙ্ক এই স্পেসটা থেকে শুরু করে একদম টোটাল হোয়াইট ক্যানভাসটা যেটা আছে, এটা হচ্ছে আমার টোটাল এরিয়া, যে এরিয়াতে আমি অ্যাকচুয়ালি আমার কাজ করি, অর্থাৎ আমার ওয়েবসাইটটা বা ওয়েব পেজটা আমি ক্রিয়েট করি। সো এই ওয়েব পেজটা ক্রিয়েট করার জন্য আমার যে হোয়াইট ক্যানভাসটা আছে, যে পার্টটা আছে, সেটা টোটালটা হচ্ছে আমার বডি, অর্থাৎ এই বডিতে আমি আমার ডিজাইনটা করি। ওকে, সো ফার্স্ট অফ অল HTML এর কিছু অ্যাকচুয়ালি ট্যাগ নিয়ে আমি আলোচনা করি। HTML এর ফুল মিনিংসটা তো অবশ্যই আপনারা জানেন, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, সো আপনি যদি বলি যে HTML সবসময় কিছু প্রিডিফাইন্ড ট্যাগ আছে, যে ট্যাগগুলোকে সে ইউজ করে, আমরা র্যাপিডলি ইউজ করে আমরা শুধুমাত্র এটাকে ডিজাইনটা করি, অর্থাৎ এগুলোর ট্যাগগুলো আপনার ডিফাইন করা, কোনটা কি কাজ করবে সেটাও ডিফাইন করা, আপনার শুধু জানতে হবে যে কোন ট্যাগটাকে আমি ইউজ করে সেটাকে আমি কাজ করতে হবে, দ্যাটস ইট। সো ফার্স্ট অফ অল আমি কিছু ট্যাগ নিয়ে আলোচনা করবো, খুব সিম্পল কিছু ট্যাগ নিয়ে, যেগুলোকে আপনারা র্যাপিডলি ইউজ করবেন। আমি এরকম একটা ট্যাগ নিয়ে আলোচনা যদি করি, ওকে, সেটা হচ্ছে হেডিং ট্যাগ, মানে হেডলাইনের জন্য আমার অ্যাকচুয়ালি কি কি ট্যাগগুলো দরকার। হেডলাইনের জন্য যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলোকে আমরা অ্যাকচুয়ালি 6টা ভাগে ভাগ করতে পারি। আমি যদি এক্সাম্পল দেখাই, স্টার্ট করলাম, আমি এটা রান করাই আছে, যেহেতু আমি জাস্ট এটাকে লোড করি, চলে আসবে। এখন এই হেডলাইন ট্যাগটা দিয়ে কি কাজ করতেছে? হেডলাইন ট্যাগটা অ্যাকচুয়ালি প্রিডিফাইন্ড আছে, অর্থাৎ আপনার যদি বলেন হেডলাইনের সাইজ, এটা বোল্ডনেস কতটুকু হবে, এটা ডিজাইনটা কি হবে, প্রিডিফাইন্ড একটা HTML এর কাছে মেথড আছে, মানে অ্যাকচুয়ালি ডিফাইন করা আছে যে আমার এইখানে যে টেক্সটটা লেখা হবে সেটা ডিজাইনটা কিরকম হবে বা টেক্সটটা কিভাবে শো করবে, ব্রাউজার এটাকে কি দেখাবে, এবং প্রত্যেকটা ব্রাউজারের জন্য সেম, কোনো ডিফারেন্স হবে না। এখন যদি আমরা বলি যে 6টা ভাগে ভাগ করছি, এই 6টা ভাগের ডিফারেন্সটা কি যদি দেখাতে চাই, আমি জাস্ট এটা কপি করি, রান করে দেখেন। অর্থাৎ হেডলাইনের ক্ষেত্রে আপনার লাগতেই পারে, একটা এক্সাম্পল দিতে পারে আমি, যেমন আপনাদের এতদিন আপনারা যে একটু কয়েকদিন আগে বোধহয় গত ক্লাসে আপনাদের একটা এক্সাম হয়েছিল, তাই না? আচ্ছা, তখন সেই ক্ষেত্রে স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্টের একটা আলাদা পেজ ছিল না, অথবা আপনার কান্ট্রির ক্ষেত্রে একটা আলাদা পেজ দিয়ে ক্রিয়েট করে নেয়, সেক্ষেত্রে একটা হেডলাইন ছিল না। এই হেডলাইনটা কিভাবে প্রিডিফাইন করবেন, অর্থাৎ আপনি কিভাবে অ্যাকচুয়ালি এটাকে দেখতে চান সেটা আপনি ডিফাইন করতে পারেন। আপনার জন্য সাইজ ডিক্লারেশন করা আছে, ওকে, আপনি যে হেডলাইনটা ইচ্ছা সেটাকে ইউজ করতে পারেন বেসিক HTML এ। পরবর্তীতে আমরা ইচ্ছা করলে এটাকে মডিফিকেশন করতে পারবো CSS এর থ্রুতে, বাট নর্মালি আপনি HTML দিয়ে আপনি এটাকে ডিজাইন করতে পারেন যে আপনার যে ট্যাগটা দরকার হয়। আপনি যদি চান এই ফন্টটা ছোট হবে বা এতটুকু সাইজের হবে, আপনি S6 ইউজ করতে পারেন। আপনি যদি চান বড়টা হবে তাহলে বড়টা ইউজ করতে পারেন। সিনট্যাক্স গুলোকে আমি একদম সোজাভাবে সিরিয়াল ওয়াইজ সাজাচ্ছি, মানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে H1, দেন ক্রমান্বয়ে এরকম আছে 2 3 4 5 6, 6টা এখানে সিনট্যাক্স দেয়া আছে। ওকে, আচ্ছা,
আচ্ছা, সো HTML এর কিছু এখন যদি আমরা বলি যে বেসিক যদি একদম দেখেন W3 স্কুলে যদি আপনারা যান, দেখেন W3 স্কুলে HTML এ যদি চলে যান, দেখেন এখানে অনেক কিছু রিডিফাইন করা আছে, অর্থাৎ একদম HTML এর ডিটেইলস সবকিছু আলোচনা করা আছে। আপনি এখানে দেখতে পারবেন যে HTML এর যে বেসিক সিনট্যাক্স গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা আছে সবকিছু। সো আমি এখন যেহেতু বেসিক আপনাদের দেখাচ্ছি, তারপর আপনাদেরকে সময় দিব যে W3 স্কুলে আপনারা প্র্যাকটিস করার জন্য, যে কিভাবে আপনারা অ্যাকচুয়ালি প্র্যাকটিসটা করবেন, বা কোনো কিছুতে আপনার কোনো প্রবলেম যদি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আচ্ছা, টেক্সট ফরমেশনের উপরে কিছু ট্যাগ আছে, একদম বেসিক কিছু ট্যাগ যেগুলো আপনারা র্যাপিডলি ইউজ করবেন। ফর এক্সাম্পল বোল্ড হতে পারে, ইটালিক ফরম্যাটের হতে পারে। আমি যদি একটা সিম্পল ট্যাগ দেখাই, পি নামে একটা ট্যাগ আছে, পি ট্যাগ, এটা প্যারাগ্রাফ ট্যাগ অ্যাকচুয়ালি। সো ওকে, যে ট্যাগটা ইউজ করার পথে আমি এখানে যে কোনো একটা টেক্সট যদি নেই, সেটা সে প্যারাগ্রাফ ফরম্যাটে নিয়ে যাবে। আমি যদি একটা টেক্সটকে কপি করি কোনো জায়গা থেকে, এই টেক্সটটা কপি করব, কপি করছি, আমার ট্যাগটা যেটা আছে আমি একটু আলাদা করে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, জাস্ট আমি পেজটা এখন রিলোড করি, দেখেন ট্যাগটা কি আছে, জাস্ট একটা কন্টেন্ট ফরম্যাটে অর্থাৎ প্যারাগ্রাফ ফরম্যাটে আছে। আমরা যদি এটা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গেলে আমরা কি দেখতে পারি একটু আমি দেখি। আচ্ছা, দেখেন এটা যেহেতু বাংলা নিউজ পেপার, অনেক কিছুই লেখা আছে, অনেক কিছু দেয়া আছে এখানে, তাই না? আচ্ছা, এই সিম্পল লজিকটা দেখেন, একটা হেডলাইন দেয়া আছে, h1 ট্যাগের ইউজ হইছে, h1 ট্যাগ অথবা h2 ট্যাগ, যে কোনো ট্যাগের তো ইউজ হইছে। আচ্ছা, হেডলাইনের ট্যাগটা ইউজ হইছে, তারপরে কি আমাদের কি ফন্টগুলো চলে আসছে না? এই যে ফন্টগুলো চলে আসছে, এই ফন্টগুলো কি আমরা একটা স্পেসিফিক ফরম্যাটে রাখতে পারি, এটা ডিজাইন সিলেক্ট করতে পারি, এটা ফন্ট ফ্যামিলি সিলেক্ট করতে পারি, এটা কাস্টমাইজ করতে পারি। বাট বেসিক্যালি আপনি যদি চান যে শুধুমাত্র একটা নরমালি এরকম ইনিশিয়াল অবস্থায় রাখতে, আমি এটা জাস্ট কমেন্ট করে দিই, ধরেন এটা লিখলাম, তারপরে এই পার্টটা আছে। ওকে, এখন রান করি, আমার একটা বেসিক অবস্থায় এরকম থাকতে পারে না? অর্থাৎ হেডলাইনটা থাকতেছে, তার ভিতরে কি থাকতেছে, কন্টেন্টের যে ডকুমেন্টগুলো অর্থাৎ আমার যে প্যারাগ্রাফগুলো সেগুলো সে হোল্ড করতেছে, তাই না? আচ্ছা, এটা গেল। এখন যদি আপনার কোনো জায়গা দরকার হয়ে থাকে যে একটা টেক্সটকে আপনি চাচ্ছেন যে আপনার রিডাররা এই টেক্সটগুলোকে একটু খুব ভালোভাবে চোখে পড়ে যায় রিকমেন্ড, ফর এক্সাম্পল এইখানে একটা কথা আছে HTML, এই কথাটা কি একটা চোখে পড়ার মতো কথা না? যে জিনিসটা দেখলে আমাদের চোখে যায় আটকে পড়ে, বা এই জিনিসটা আমি আরেকটু গাঢ় করে কালারটা দিতে চাই, যে কালারটা দেখলে বুঝতে পারে যে এটা একটা স্ট্রং ওয়ার্ড। সো হাইলাইট করার জন্য, হ্যাঁ ঠিক আছে, এই কথাটা ভালো বলছেন, হাইলাইট করার জন্য, বা আপনি যদি এটাকে চান যে আর একটু ডিফারেন্ট আপনার রিডারের কাছ থেকে একটু ডিফারেন্ট অ্যাট্রাকশন নিতে, আপনি এটাকে বোল্ড নামে একটা আছে, ট্যাগ আছে, বি, জাস্ট বি ট্যাগটা ইউজ করতে পারেন। রেস্টুরেন্ট রান করি, দেখেন HTML এর যে কথাটা ছিল, যে ওয়ার্ডটা ছিল, সেই ওয়ার্ডটাকে বোল্ড হয়ে গেছে। এটার একটা অল্টারনেটও আছে, অল্টারনেটটা হচ্ছে আমি যদি এইখানে একটা চেঞ্জ করতাম, সেম কাজই করতেছে, কোনো ডিফারেন্স নাই। এখন ডিফারেন্সটা কি আছে এখানে? অবশ্যই একটা ডিফারেন্স আছে, দুইটা ট্যাগ তো আলাদা হতে পারে না। আচ্ছা, কাজটা সেমই করতেছে দুজনে, বাট ডিফারেন্সটা হচ্ছে আপনার কিছু ইউজেবিলিটির ক্ষেত্রে এটা ইউজ হয়ে থাকে, মানে অ্যাকচুয়ালি ভ্যারি করে। ভ্যারিটা কেমন? এসইওর তো নাম শুনছেন আপনারা, তাই না? আচ্ছা, এসইওর ক্ষেত্রে যদি আপনি অ্যাকচুয়ালি আপনার যদি এসইও ফ্রেন্ডলি আপনার একটা ওয়েবসাইট পেজ যখন ডিজাইন করবেন, তখন অ্যাকচুয়ালি এসইওর ক্ষেত্রে কি হয় যে ইন্ডেক্সিং গুলো খুঁজে পড়ে না, কিওয়ার্ড টাইপের কি খুঁজে না। আপনারা তো জানেন যে স্পেসিফিক কোন একটা কি এর এগেইনস্টে আমরা সার্চ যখন করি তখন ওইটা চলে আসে প্রথমে। তো এই এসইও করার জন্য আপনাদের স্ট্রং যদি ট্যাগটা ইউজ করে তখন ওইটা এসইও ফ্রেন্ডলি হয়, অর্থাৎ আপনার দেখা যাচ্ছে সিনটেন্স গুলোর উপরেও অনেক কিছু ভ্যারি করে থাকে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিফারেন্স। স্ট্রং কিওয়ার্ডটা কি স্ট্রং ফাইবার জন্য কোনটা? হ্যাঁ, একটা 5 এ আসছে, 5 এ আছে। এসইও তে কি করে এটা? কোনটা? এসইও এক্সট্রা এসইও হচ্ছে কি, আমি একটা ফর এক্সাম্পল একটা বলতে পারি যে বোল্ড ট্যাগটা কি অ্যাভেলেবল HTML4 ইউজ হচ্ছে না? ওকে,
স্ট্রং ট্যাগটা যখন আপনি ইউজ করতেছেন সেটা কিন্তু স্বাভাবিকভাবেই আপনি যদি ধরেন 120 জন স্টুডেন্টের কাছ থেকে যদি আপনি কম করে এনে 30 জনই লোক স্ট্রংটা ইউজ করবেন, তার মানে ওই 30-এর কোঠায় আপনি চলে আসছেন। তারপর আপনি ওটাকে কিওয়ার্ডের এগেইনস্টে অ্যাকচুয়ালি সার্চ করে আরো শর্টিং করতে পারেন যে আমার এটাকে এর মধ্যে দিয়ে ফার্স্ট পেজ আমি নিয়ে আসতে পারি, ঠিক আছে। বাট এই ট্যাগগুলো ইউজ করে একটু ইউনিক কি ইউজ করে আপনারা এগুলোকে শর্টেজ করতে পারেন, হেল্প করে আর কিছু না। ওকে, দেন হচ্ছে আমি একটা হাইপার লিংক নামে একটা জিনিস নিয়ে আলোচনা করব। আপনারা বোধহয় এক্সামের সময় এটা ইউজ করছেন, আমি আগে দেখাই। একটা ভুল করা আছে, আমি বলতেছি কেন। একটা ভুল আমি ইচ্ছা করে করছি, আমি বলতেছি। আচ্ছা, গুগল নামে একটা হাইপার লিংক ক্রিয়েট হয়েছে। এক্সামের সময় আপনাদের যে জিনিসটা আপনারা অ্যাকচুয়ালি প্রবলেম ফেস করছিলেন যে হাইপার লিংক নিয়ে অনেকে মেবি আপনাদের মধ্যেই, আচ্ছা যাই হোক, হাইপার লিংক নিয়ে অনেকে প্রবলেম ফেস করছিলেন। এই হাইপার লিংকটাতে আপনারা যদি চান মানে ইজিলি আপনি ইউআই লেভেল থেকে অ্যাকচুয়ালি হ্যান্ডেল করতে পারেন। আপনাদের দেখা গেছে রেসপন্স ডট রিডিরেক্টের মাধ্যমে আপনারা করছেন, অনেকে সার্ভার দিয়ে করছেন, আপনি করছেন, আচ্ছা সার্ভার ট্রান্সফারের মাধ্যমে। এছাড়া আপনি যদি ইউআই তে চান, যদি আমি একটা পেজ থেকে আরেকটা পেজে যাব, জাস্ট পেজে যাব, সেটা আপনি ইজিলি হ্যান্ডেল করতে পারেন। এখন আমি এখানে কি করছি, জাস্ট একটা ইউআরএল দিছি এবং একটা নেম দিয়ে দিছি, যে নেমটা ক্লিক করার সাথে সাথে বা লিংকটা ক্লিক করার সাথে সাথে আরেকটা পেজে চলে যাবে, অর্থাৎ মুভ করবে। ক্লিক করি, একটা ইরর দিচ্ছে। ইররটা কেন দিচ্ছে একটু ডিসক্রাইব করে দিচ্ছি। দেখেন, আমার এই টোটাল অ্যাপ্লিকেশনটা বা প্রজেক্টটা আছে কিসে? লোকাল সার্ভারের ভিতরে, অর্থাৎ আমার আইআইএস সার্ভার আছে, তাই না? আচ্ছা, যখন আমি এই লিংকটাতে ক্লিক করতেছি আইআইএস সার্ভারের মধ্যে, এই লিংকটাতে ক্লিক করতেছি, সে তখন এই নামে একটা পেজ খুঁজতেছে। ওকে, ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা পেজ ক্রিয়েট করি, স্টপ করে দিই, আর একটা পেজ নিয়ে নিই। গুগলে ক্লিক করলাম, home.html চলে আসছে। অর্থাৎ আপনার লোকাল সার্ভারের ভিতরে যদি কোনো পেজ থাকে, অর্থাৎ রিডিরেক্ট করার জন্য, সেটা সে কাজ করবে। অর্থাৎ ওই পেজের ভিতরে সে কি তার প্রজেক্টটার ভিতরে বা আপনার লোকাল সার্ভারের ভিতরে খুঁজে দেখতেছে না যে এই নামে কোনো পেজ হোল্ড করতেছে কিনা বা আছে কিনা। যদি থাকে তখন সে শুধুমাত্র ডিলিট করে দিচ্ছে। আচ্ছা, বাট আমার ওইখানে ক্ষেত্রে প্রবলেমটা কি ছিল? অর্থাৎ এক্সটার্নাল হ্যাড, এই কথাটা ঠিক আছে। যদি আমি বলি যে আপনার এইখানে যদি আমি এই চেঞ্জটা করতাম, চেঞ্জটা যে করছি, আমি চেঞ্জ করে দেখাই, ক্লিক করলাম, চলে গেল। অর্থাৎ আমি যখন HTTPS অর্থাৎ সিকিউর সার্ভারের মাধ্যমে আমি অ্যাকচুয়ালি কল করতেছি, অর্থাৎ এর আগে আমি এই কথাটা লিখে দিছি, তখন অ্যাকচুয়ালি কি কাজ করতেছে, সে তার লোকাল সার্ভারের ভিতরে তখন সে বুঝতে পারতেছে যে আমার এই যে লিঙ্কটা আছে, এই পেজটা সে তার লোকাল সার্ভারের ভিতরে নেই। যখন আমি এই লিঙ্কটা জেনারেট করে দিচ্ছি, তখন সে কি করতেছে, বাইরে তার সার্ভার লোকাল হোস্টের বাইরে গিয়ে সে পেজটা সার্চ করতেছে যে এই সার্চটা কি, এই পেজটা কি আছে কোথাও, যদি থাকে তাহলে আমাকে দাও। তখন স্বাভাবিকভাবে আপনারা জানেন যে ওয়েব পেজের ক্ষেত্রে যেটা হয় যে রাউটার ওয়াইজ অ্যাকচুয়ালি সার্চিংটা হয়। সার্চিং এর পরবর্তীতে যে পেজটা আছে, যদি গুগলের যে পেজটা আছে, সেই পেজটা তখন আপনাকে নিয়ে আসতেছে। সো লোকাল সার্ভারের ক্ষেত্রে আপনাদের যদি কাজ করতে হয়, তখন শুধুমাত্র আপনারা পেজটার লিঙ্কটা দিয়ে দিলেই কাজ করবে। বাট আপনার যদি এমন হয় যে আপনি ফেসবুকের সাথে কানেক্টেড করতে চাচ্ছেন আপনার কোনো একটা লিঙ্কে, সেক্ষেত্রে আপনার HTTPS কথাটা অ্যাড করে দিলে আপনার কাজটা করবে। আচ্ছা,
ইমেজ নিয়ে একটু কথা বলি। HTML পেজে আপনি যদি চান একটা ইমেজকেও অ্যাড করতে পারেন, খুব সিম্পলি ইমেজটা অ্যাড করতে পারেন। আমি একটা ইমেজ অ্যাড করতেছি, সোর্স নিলাম। এখন দেখেন আপনি এখানে প্রপার্টি আছে আপনার অনেকগুলো, অর্থাৎ যতগুলো ফাইল আছে আমার লোকাল হোস্টের ভিতরে, এই পেজগুলোর মধ্যে সে খুঁজতেছে যে এই নামে কোনো ফাইল আছে কিনা। সো আমার যদি কোনো একটা ইমেজকে অ্যাকচুয়ালি দিতে হয় যে এখানে আমার একটা ফাইল আছে, এই ফাইলটাকে তুমি লোড করে দিবা, এমন যদি হয়, সো আমি একটা কাজ করি, মেবি ডেস্কটপে একটা ফাইল থাকার কথা, এই ফাইলটা আছে, ওকে আমি জাস্ট এখানে নিয়ে আসি, একটা ফোল্ডার ক্রিয়েট করি। কারণ কি ইমেজ ফাইলটাকে আমি আলাদা একটা ফোল্ডারে রাখা উচিত না, যত ইমেজ ফাইলগুলোকে। ওকে আমি ইমেজ রাখলাম এবং ইমেজ ফাইলটা ইমেজে ফেলাই দিলাম। ওকে ড্র্যাগ করে দিয়ে দিছি। সো আমি এখন চেক করে দেখি কি আছে। ইমেজ ফোল্ডার চলে আসছে, ক্লিক করলাম, মিনিয়ন জেপিজি চলে আসছে। আচ্ছা, এবার আমি এটার হাইটও জানি না, ওয়েটও জানি না, কত কি আছে কিছুই জানি না, জাস্ট রান করে দেখি কি আসছে। চলে আসছে পেজটা, অর্থাৎ রান করছে। আচ্ছা, এখন এত বড় ইমেজের তো আমার অ্যাকচুয়ালি দরকার নেই। আপনি যদি চান এটাকে কন্ট্রোল করতে পারেন, সেই কন্ট্রোলটা কিভাবে করবেন, কিছু ট্যাগ আছে এখানেও আপনার প্রিডিফাইন্ড। হাইটটা সিলেক্ট করে দিচ্ছেন, চলে আসতেছে, পিক্সেলের ডিফল্ট থাকে। ওকে, অর্থাৎ আপনি এটাকে কন্ট্রোল করতে পারতেছেন। আচ্ছা, আমি কোনো সিএসএস ইউজ করতেছি না এখন, জাস্ট র HTML আর কিছু না। আচ্ছা, সো এটা ছিল আপনাদের ইমেজ নিয়ে কথাটা, যে ইমেজে আপনি অ্যাকচুয়ালি কন্ট্রোলটা কিভাবে করবেন। এখন এই সোর্সটা কি কারণে আমি ইউজ করতেছি এটাও আমি বলে দিচ্ছি। আমি সিএসএস এর ক্ষেত্রে আপনাদেরকে একটা ওয়েব পেজ ক্রিয়েট করে দেখাবো, যে একটা পেজের ক্ষেত্রে আমরা কিভাবে ডিমেনশনগুলো ভাগ করতে পারি। ওকে, একটা ওয়েবসাইটটা নর্মালি এইরকমের থাকে না, আমি যেরকম দেখাইলাম, তাই না? ওটার তো একটা ফিগার থাকে। তো আমার ওই ক্ষেত্রে লোগোটা কিভাবে আমি অ্যাকচুয়ালি লোড করতে পারি সিএসএস এর এগেইনস্টে এবং HTML এর এগেইনস্টে, সেটা দুইটার এগেইনস্টে আমি জাস্ট দেখাবো। যার কারণে এটা আমি দেখা দিলাম যে ইমেজ সোর্সটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করবে। আচ্ছা, আরো কয়েকটা সিনট্যাক্স আছে। আপনি লিস্টের নাম শুনছেন এতদিন ধরে, আপনারা যেহেতু লিস্টের ভিতরে কাজ করছেন আপনারা, অথবা ড্রপ ডাউনের ক্ষেত্রে লিস্টটাকে লোড করছেন। HTML এর ক্ষেত্রে যদি আপনি লিস্ট রাখতে চান কোনো ক্ষেত্রে, যে কিভাবে আপনি লিস্টটা রাখতে পারেন, সেটা হচ্ছে UL একটা আছে আনঅর্ডার লিস্ট, আর একটা হচ্ছে OL অর্ডার লিস্ট। দুইটা ডিফারেন্সটা কি সেটা হচ্ছে, আমি যদি বলি ডাটা যদি আমি রাখি এভাবে রাখতে পারি, দেখেন একটা রাখলাম আনঅর্ডার লিস্ট, অর্থাৎ আমি কোনো অর্ডারিং করতেছি না, কে কত নম্বরে আছে, কত নম্বর ডাটা আছে আমি জানি না। আমার দরকার শুধুমাত্র এটাকে একটু জাস্ট অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া বুলেট পয়েন্টার দিয়ে। ফর এক্সাম্পল আমরা দিই 22 23 25, এটা হচ্ছে আপনার আনঅর্ডার লিস্ট। এখন আমার যদি দরকার হয়ে থাকে কোনো ক্ষেত্রে যে আমি যে লিস্ট অফ ডাটাটা আছে সেটাকে আমি চাচ্ছি যেটা নাম্বারিং ফরম্যাটে রাখতে, যে কত নাম্বার থেকে কত নাম্বার পর্যন্ত আছে ডাটা, এটা করতে গেলে জাস্ট আপনার চেঞ্জটা করতে হবে কি অর্ডার লিস্টে চেঞ্জ করতে হবে। সেটা যদি করে জাস্ট এখানে একটা নাম্বার চলে আসবে, দ্যাটস ইট, আর কোনো চেঞ্জিং আসতেছে না। ওকে, আমি সিম্পল একটা জিনিস দিয়ে দেখাচ্ছি। প্রথমে আনঅর্ডার লিস্টটা দেখাই। রান করি পেজটাকে, চলে আসছে। এটা একদম সিম্পল ফরম্যাটে আছে।
আচ্ছা, এখন যদি আপনারা চান যে মানে অর্ডার লিস্টে আনতে এই ব্যাচ 22, 24, 25 আছে, তিনটা ডাটা যে আছে, এই তিনটা ডাটাকে আপনারা চাচ্ছেন একটা ফরম্যাটিংয়ে আনতে, যে 1, 2, 3 করে এরকম করে ডাটাগুলো দেখাবে। যদি এটা চাই, জাস্ট এখানে একটা চেঞ্জ করেন, অর্ডার লিস্টে দিলাম, রান করলাম, নাম্বারিং চলে আসছে। এগুলো প্রিডিফাইন, আপনাদের জাস্ট আমি একটা রিমেম্বারেন্স করে দিচ্ছি যে জিনিসগুলো যদি ভুলে যান না থাকে, যার কারণে প্রথম থেকে একদম ইনিশিয়াল অবস্থায় চলে আসতেছি। আচ্ছা, লিস্টে যখন আমি ডাটাটাকে নিচ্ছি, তখন অবভিয়াসলি আমাদের আরো একটা কিছু জিনিস নিয়ে আলোচনা করা দরকার, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি টেবিল। টেবিলটাকে যদি আমি ডিফাইন করি, যে টেবিলের ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি দরকার হয় কি কি? রো কলাম মাস্ট। ওকে, আচ্ছা। সো রো আর কলামটাকে আমি একটা ডিফাইনের জন্য আমার দরকার, কিওয়ার্ডগুলো জাস্ট আমি মাথায় রাখি, যে পরবর্তীতে যাতে আপনার কষ্ট করে করতে না হয়। রো, কলাম আছে, আর কি দরকার আছে? আচ্ছা, আমরা কি নাম লিখি না, একটা হেডার থাকে না, হেড পোরশন, অবভিয়াসলি নাম, তারপর ইমেল, তারপর পাসওয়ার্ড, এরকম তো কিছু রাখি, তাই না? হ্যাঁ, যে কোনো একটা টেবিল যদি আমি সাজাই, আচ্ছা টেবিলটা কেন দরকার সেটা আমি বলতেছি। এই টেবিলটা নিয়ে আমি পুরো ক্লাসের ভিতরে রেপিডলি বারবার ইউজ করি। হয়তো দেখা গেছে HTML এর এগেইনস্টে দেখাচ্ছি একবার, CSS এর এগেইনস্টে দেখাচ্ছি, এবং বুটস্ট্র্যাপ এর এগেইনস্টেও দেখাবো, যে কিভাবে আপনার রিপোর্টটাকে যখন আনবেন, গ্রিড ভিউতে আনবেন, আপনি কিভাবে কাস্টমাইজ ওয়েতে আরো বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারবেন। ওকে, ওটা দেখানো যাবে, সমস্যা নেই, দেখাই। আচ্ছা, আমার একটা দরকার কি, হেডার একটা পোরশন আছে, অর্থাৎ হেডার আমি রাখলাম, অর্থাৎ আরেকটা কি রাখতে পারি? অবভিয়াসলি যদি হেডার থাকে, আমার যদি হেডার পোরশনটা থাকে, ডাটাগুলো থাকে, তার মানে এটা একটা বডি আছে, মাথা যেহেতু আছে তাহলে অবশ্যই হাত তো থাকবে, বডি তো থাকবে, তাই না? আচ্ছা, HTML এর ক্ষেত্রে আমরা কি দেখাইছি একটু আগে, যে হেডার একটা পোরশন ছিল, আবার বডির একটা পোরশন ছিল, তাই না? সেম ভাবে টেবিলের ক্ষেত্রেও থাকতেছে। জাস্ট আমি কোডটা দেখাচ্ছি। অর্ডার লিস্ট নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। এক থেকে যদি ডাইরেক্ট কিনে যেতে চাই, না, এইরকম ডাইরেক্ট নিয়ে যেতে পারবেন, এটা এখন এইখানে করা যাবে, বাট আপনি যদি এটা, হ্যাঁ স্টার্ট কিন তাহলে 3 থেকে, হ্যাঁ, এছাড়া আপনি চান, যদি চান সেটা হচ্ছে আপনি যে কেউ দিয়ে হ্যান্ডেল করতে পারেন। না এত দূরে যাইতে আচ্ছা, পরবর্তীতে এটা দেখেন, আস্তে আস্তে যান, একদম বেসিক যে জিনিসটা, লিমিটেশন আছে ওগুলো ওভারকাম করার জন্য পরে যে করি ভাই এগুলো। হ্যাঁ, সেটাই। আমি CSS ইউজ করি। যে ল্যাকিং গুলো আছে ওগুলো ওভারকাম করা যাবে। আপনি যেমন হইছে এই এখন যে স্ট্রাকচারটা দেখতেছেন, এটা তো আর কোনো স্ট্রাকচার, অ্যাকচুয়ালি স্ট্রাকচার আর কিছু না, আপনি এটা তো মডিফিকেশন কিছু করতে পারতেছেন না, সবই প্রিডিফাইন্ড। সো মডিফিকেশন এবং বিউটিনেস ক্রিয়েট করার জন্যই যে করি CSS এর ক্রিয়েট মানে ইন্ট্রোডিউস হয়েছে, আর কিছু না। আচ্ছা আচ্ছা, সো এটা তো নাই না। টেবিলটা নিয়ে কথা বলি, একটু টেবিল নিয়ে আলোচনা করি, দেখি। প্রথমে একটা টেবিল ডিক্লেয়ার করি, চলে আসছে। আচ্ছা, এখন আমার দরকার কি অ্যাকচুয়ালি? একটা হেডের দরকার আছে। আছে। আচ্ছা, তো আমি দেখি টি হেড নামে একটা অপশন আছে, টি হেড স্টার্ট করলাম। টি হেডের ভিতরে থাকবে কি? আমার যদি হেডও থাকে, আমি যদি বলি এইটা আমার হেডার পোরশন, আমার হেডার পোরশন এটা এতটুকু, সেটার ক্ষেত্রে থাকতে পারে কি নেম বা নাম্বার দিয়ে রাখলাম, সিরিয়াল নাম্বার SL রাখলাম, যেহেতু জায়গা বল নেম রাখলাম, আর একটা হচ্ছে ধরেন পাসওয়ার্ড। আচ্ছা, এখানে কি একটা নতুন করে রো ক্রিয়েট হচ্ছে না? সো আমি যদি টেবিল হেডটাকে ডিক্লেয়ার করি, এখানে টেবিল হেড ডিক্লেয়ার করছি আমি, যদি টেবিল হেড ডিক্লেয়ার করি তখন কি আমার একটা নতুন রো অ্যাড করতে হবে না? সো যদি রোটা অ্যাড করতে হয় তখন আপনারা যে সিনট্যাক্সটা ইউজ করবেন সেটা হচ্ছে tr। ওকে, আচ্ছা, tr আমি ডিক্লেয়ার করার পরে, অর্থাৎ আমি বললাম যে এখানে একটা নতুন রো ক্রিয়েট হচ্ছে, কোনো প্রবলেম নাই। এখন রো এর ভিতরে কি থাকবে? আমার কলাম থাকবে, অর্থাৎ টেবিলের ডাটাগুলো থাকবে, ডাটা ফিল্ডগুলো থাকবে। হেডারের ক্ষেত্রে আপনি একটু ছোট্ট চেঞ্জ করতে পারেন, সেটা হচ্ছে ts নামের ট্যাগ আছে।
টিএস ট্যাগটা আমার অ্যাকচুয়ালি ডিফারেন্স কি করে আমি একটু বলতেছি, সেটা হচ্ছে একটু কোড করে দেখাই আগে তারপরে বলি। দেখেন দুইটা আসছে, আমি আবার দেখাচ্ছি। দেখেন টিএস এবং টিডি নামে দুইটা ট্যাগ আসছে, এই দুইটা ডিফারেন্স আমি বলবো, আগে ডিক্লেয়ার করে দেখাচ্ছি। টিএস দেখাইলাম, ফার্স্ট আসলে কি সিরিয়াল নাম্বার না, ওকে। আচ্ছা, এতটুকু করে আগে রান করে দেখি কি আসছে। আচ্ছা, সিরিয়াল নাম্বার আসছে, নেম আসছে, পাসওয়ার্ড আসছে, তিনটা ফিল্ড আসছে। আমি যদি একটু এটা ছোট করে দেখাই, সমস্যা নেই, আমি এখন বোধহয় দেখতে পারবে। এখন কি দেখা যাচ্ছে? সিরিয়াল নাম্বার, নেম, পাসওয়ার্ড, এই তিনটা ফিল্ড দেখা যাচ্ছে। আচ্ছা, যদি আমি এখন ডাটাগুলোকে রাখি, ডাটাগুলোকে রিপ্রেজেন্ট করি, ডাটার ক্ষেত্রে আমার কি দরকার? শুধুমাত্র একটা বডি নেই, যেহেতু টেবিল হেড দিছি, এখন আমার বডিগুলো দরকার। আমি বডি পোর্শনটা নিলাম। এখন ফর এক্সাম্পল আমি দুইটা রো এর এগেইনস্টে জাস্ট ডাটা দেখাচ্ছি। টার্ন করি। আচ্ছা, কি হয়েছে? এখানে দেখেন সিরিয়াল নাম্বার আছে, আপনার নেম আছে, পাসওয়ার্ড আছে, এবং আমার এখানে কি থাকতেছে, নাম্বারগুলো আমি ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, অর্থাৎ ডাটাগুলো কি কি আছে, তাই না? এবার একটু কোডটা দিয়ে ওকে, দেখেন টেবিল পোর্শনটা আমি ফার্স্টে ডিক্লেয়ার করছি, টেবিলটা। এরপরে কি আছে? আমার হেডটা আছে, হেডের ভিতরে আমি টিএইচ দিছি, আর টেবিল বডির ভিতরে দিছি টি। আপনি এখানে টি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ফ্যাসিলিটি কি পাচ্ছি? ফ্যাসিলিটিটা হচ্ছে আপনি যদি ব্রাউজারটা ওপেন করেন, দেখেন সিরিয়াল নাম্বার, নেম, পাসওয়ার্ড এইগুলোকে বোল্ড হয়ে গেছে, অর্থাৎ বোল্ডে দেখাচ্ছে, জিনিসটা কারো করে দেখাচ্ছে টেক্সটটা, অর্থাৎ আপনার একটা অ্যাট্রাকশন তৈরি করতেছে, বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি হেডলাইন। ওকে, হেডার টেক্সট আমরা যেভাবে অ্যাকচুয়ালি ডিক্লেয়ার করি সেম ভাবে। আচ্ছা, এখন টিডির ক্ষেত্রে কি হচ্ছে? আমার যখন ডাটাটাকে রিপ্রেজেন্ট করতেছি আমি, তাই না? যখন আমি ডাটাটাকে রিপ্রেজেন্ট করতেছি, সেই ক্ষেত্রে শুধু টিডি যখন দিচ্ছি, তখন আমরা বুঝতে পারতেছি আমার এই ফিগারটা দেখে যে দিস ইজ দ্য হেডলাইন এন্ড দিস ইজ দ্য ডাটা। জাস্ট গ্রিড ভিউতে আপনারা যেভাবে কাজ করছেন সে ওগুলো কিন্তু সবই আলটিমেটলি এই HTML ফরম্যাটেই চলে আসতেছে। আপনি যখন একটা গ্রিড ভিউ ওপেন করবেন, পরে পেজ সোর্সে যদি যান ব্রাউজারে, তখন দেখবেন এই একই টেবিলের ডাটা যেগুলো আছে ওই ফরম্যাটেই আছে। বাট আপনি শুধুমাত্র SPX ফরম্যাটের জন্য গ্রিড ভিউ নামে একটা টুল ইউজ করতেছেন, যেটাকে অ্যাকচুয়ালি টেবিল বলে আপনার ব্রাউজারটা কনভার্ট করে নিচ্ছে। ওকে, এখন ওকে, টেবিল বডিতে আমি জাস্ট ডাটাগুলোকে দেখালাম। খুব সিম্পল একটা ট্যাগ নিয়ে আলোচনা করব, বাট খুবই ইম্পর্টেন্ট, র্যাপিডলি ইউজ করব, এবং বেশ কিছু প্রবলেমও ফেস করছেন এতদিনে অলরেডি। সেটা হচ্ছে ফর্ম। টেবিলটাকে আমি আবার কমেন্ট করে দিচ্ছি।
আচ্ছা আমি ফর্মটা ডিক্লেয়ার করি সেম ভাবে আপনারা এসপিএস পেজও করছেন শুধুমাত্র ফর্মের পরবর্তীতে রানার সার্ভার কথাটা লেখা ছিল তাই না দেখছেন হ্যাঁ কখনো পেজ সোর্সে গেছেন হ্যাঁ, লেখা। আচ্ছা ফর্মের ভিতরে আমি কয়েকটা অ্যাকচুয়ালি ইনপুট টাইপ নিই জাস্ট টাইপ নেই ইনপুটের যদি দেখেন আপনার টাইপটা যখন আমি ডিক্লেয়ার করছি অনেকগুলো চলে আসছে অলরেডি এর মধ্যে আমি যতগুলো পারি অ্যাকচুয়ালি ট্রাই করি আপনাদেরকে দেখানোর জন্য সেগুলো আমি কভার করে দিচ্ছি যেগুলো কমনলি আপনারা ইউজ করবেন সেটা হচ্ছে একটা হচ্ছে টেক্সট টেক্সটের জন্য আমি জাস্ট একটা ভ্যালু দিয়ে রাখি টেক্সট ফরম্যাটে আমি রাখি আচ্ছা এই কয়টা ফরম্যাট নিয়ে আমি মোটামুটি আলোচনা করি দেখেন আমি জাস্ট এগুলোকে কমেন্ট করে দিই একটা একটা কমেন্ট উঠাবো আর আপনারা দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে আচ্ছা রান করি দেখি কি আসে দেখেন ইনপুট টাইপ টেক্সট শুধুমাত্র এটার জন্য আমার একটা টেক্সট বক্স ক্রিয়েট হয়েছে এখন এটার এগেইনস্টে আপনি ইচ্ছা করলে এটার আইডিটা জেনারেট করে দিতে পারবেন অর্থাৎ আপনার বাদ যেহেতু সি শার্পের ক্ষেত্রে কোডের জন্য দরকার হয় সেক্ষেত্রে কি আমরা একটা ইনপুটের টাইপটা দিতে পারি না আইডিটা দিতে পারি না সো ফর এক্সাম্পল নেম দিছি আমি আইডি দিতে পারছি ওকে আচ্ছা সেম ভাবে আরো কিছু ফিচারস আছে অ্যাকচুয়ালি HTML5 এর এগুলো ফিচারস গুলো অ্যাড করতে পারে এবং পরবর্তীতে আপনারা যদি আরো একটু ডিপ লেভেলে ফর এক্সাম্পল জাভাস্ক্রিপ্ট jQuery AngularJS এগুলো নিয়ে কাজ করেন তখন এগুলো নিয়ে অ্যাকচুয়ালি কাজ করবেন এখন বেসিক আপনাদের HTML এবং C# এ কোড করার জন্য এর বেশি দরকার নেই এবং আরেকটা জিনিস হচ্ছে কোথাও মেবি ভ্যালু নামে একটা ফিল্ড আছে ওকে ভ্যালু ফিল্ডটা কি আপনার টেক্সট বক্সের ভিতরে যে ডাটাটাকে আপনি রাখতে চাচ্ছেন আমি যদি এখানে রাখতে চাই আমার নামটাই দিলাম আমি জাস্ট এখানে অ্যাড করি দেখবেন টেক্সট বক্সের ভিতর আপনার ডাটাটাকে রিপ্রেজেন্ট করে দেখা দিচ্ছে যে ডাটাটা আছে দ্যাটস ইট ভ্যালু ফিল্ডের কারণে আইডি কোনো হ্যাম্পার করতেছে না জাস্ট ভ্যালু যখন আমি অ্যাড করব তখন ওই ভ্যালুতে যে ডাটা থাকবে সেটাই টেক্সট বক্সে চলে যাবে আচ্ছা এখন আমি আরেকটা টাইপ নিয়ে আলোচনা করি কমেন্ট করে দিই পাসওয়ার্ড টাইপটা আমার কি হেল্প করতেছে HTML যখন পাসওয়ার্ড টাইপটা দিচ্ছি তখন যদি আমি এখানে কোনো পাসওয়ার্ড লিখি সেটা পাসওয়ার্ডে অবভিয়াসলি আমার পাসওয়ার্ডটা আরেকজনকে তো দেখতে দেওয়া যাবে না তাই না সেটার জন্য আমার যে অ্যাকচুয়ালি ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা সে সিলেক্ট করে দিচ্ছে আপনি যদি টাইপ পাসওয়ার্ড লেখেন তাহলে আপনি ওই টেক্সট বক্সটাই পাবেন বাট কোনো কিছু লিখলে আপনার ডাটাটা দেখা যাবে না শো করবে না ওকে সেম ভাবে অন্যান্য ক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারেন ফর এক্সাম্পল আপনি আইডিটা কি আছে সেটা ইনিশিয়ালাইজ করতে পারেন ওকে আচ্ছা এরপরে আছে ডেট এটাকে একটু কমেন্ট করে দিই ডেটের ক্ষেত্রে কি কাজ করতেছে এতদিন তো ক্যালেন্ডার নিয়ে খুব প্রবলেম ফেস করছিলেন মেবি অনেকে বলতে পারতেছিলেন না যে ভাইয়া কিভাবে অ্যাকচুয়ালি ক্যালেন্ডারটা আমি ইউজ করব আমি পরবর্তীতে বলছিলাম যে টুল বারের ভিতরে ক্যালেন্ডার আছে ওইটা নিয়ে কাজ করেন অনেক কিছু প্রবলেম ফেস করছেন HTML এ আপনার জন্য ক্যালেন্ডার অলরেডি রেডি করাই আছে জাস্ট ক্লিক করেন ক্যালেন্ডার চলে আসছে ওকে যে কোনোটা সিলেক্ট করলেই কাজ করবে সব ব্রাউজার সব মোটামুটি কয়েকটা আপনার ক্রোম অন্ততপক্ষে করে আর হচ্ছে ফায়ারফক্স মেবি করে আমি এক্সাক্ট কোন করে না আচ্ছা জানি না ক্রোম করে অন্ততপক্ষে আচ্ছা আচ্ছা সবগুলো সাপোর্টেড না আচ্ছা হতে পারে বাটনটা টাইপ আছে দুইটা আমি এটা একসাথেই দেখাই দুইটা কাজটা কি করতেছে সরি বাটন টাইপ দিয়েছি বাটন টাইপ সাবমিট চলে আসছে আচ্ছা ভ্যালু দিতে হবে
দেখেন অ্যাড যে বাটনটা আছে দুইটা টাইপ আমি লিখছি, একটা হচ্ছে সাবমিট আর একটা হচ্ছে আপনার অ্যাড নাম বাটন, শুধু টাইপ বাটন। আচ্ছা, দুইটা ডিফারেন্স কি? এতদিন আপনারা যে এসপিএক্স এর কোডগুলো করছেন তখন আপনারা কি করছেন, বাটনটাকে ড্র্যাগ ড্রপ করে দিয়েছেন না, অর্থাৎ ওইটা কিন্তু আপনার আলটিমেটলি বাটন সাবমিটের কাছেই করতেছে। অর্থাৎ যখন আমি ক্লিক করতেছি একটা ইভেন্ট ফায়ার হচ্ছে। যখন আপনি দেখবেন এই সেভ বাটনটা আমি ক্লিক করি, একটু ভালো মতো দেখেন, ব্রাউজারটা ছোট করে আনি, সেভ বাটনে ক্লিক করলাম, একটা ব্লিঙ্ক করবে, অর্থাৎ আপনার পেজটা রিলোড হবে। এখানে কি এখন টাইপ আছে কি এইচটিএমএল লিংকটা দেখছেন, লিংকটাকে দেখা যাচ্ছে? ওকে, ক্লিক করি, সাবমিট হয়ে গেছে। ওকে, অর্থাৎ ফর্মের ভিতরে যে টাইপ সাবমিট করার জন্য আমাদের ইভেন্টটা ফায়ার করা দরকার, সেটা নিয়ে যখন আমি কাজ করব তখন আমি টাইপটাকে সাবমিট লিখে দিলে কাজ করবে। আচ্ছা, এখন যদি আমি এই বাটনটা রাখি শুধু টাইপ বাটন, সেটা কি কাজে, কোন কাজের জন্য আমার দরকার হতে পারে? আচ্ছা, জেকিউরিতে আপনাদের অনেক সময় প্রজেক্টের ক্ষেত্রে বলতে দেখছিলেন একটা বাটন ক্লিক করার সাথে সাথে বলছিল 3 নম্বর পেজে ক্লিক করার সাথে সাথে আপনার এগুলো লোড হবে। ফর এক্সাম্পল হচ্ছে আপনার গ্রিড ভিউটা লোড হবে এবং ডাটাগুলো চলে আসবে। আচ্ছা, জেকিউরি দিয়ে যদি আপনার কাজটা করতে চান, ওকে, এই বাটনটা ক্লিক করার সাথে সাথে আপনার সাবমিট হচ্ছে না। দেখেন আমি এই কোশ্চেন মার্কটা ছেড়ে দিই, এন্টার প্রেস করলাম, অ্যাড বাটনে ক্লিক করি, বাটনটা সাবমিট হচ্ছে না। বাট আপনার এই বাটনটা দিয়ে আপনি পরবর্তীতে জেকিউরিতে আপনি হ্যান্ডেল করতে পারবেন যে অ্যাকচুয়ালি এই বাটনটা ক্লিক করার পর কি ইভেন্টটা ফায়ার করবে। ওকে, আচ্ছা, ফর্মে কাজ গেল। আচ্ছা, ওই যে ক্লাস হয়তো আসবে, আইডিয়ার ক্লাসটা নিয়ে একটু ডিসকাস করি। আইডি আর ক্লাস কিসের? এখানে আইডি দিতেছেন আর একটা ক্লাস। আচ্ছা, এই আইডিটা এটা, আচ্ছা, এস এস এইটা আর কি ক্লাস, ক্লাস দুটো লিখে। এইখানের যে এই ইনপুট টাইপের ক্লাসে, আচ্ছা, ওটা তোমার সিএসএস ওইটা সিএসএস এ দেখাবো, ওইটা পরে। আমি তো এর জন্যই বলতেছি আইডিয়ার ক্লাস তো সিএসএস এর জিনিস। আচ্ছা, আমরা যে এই আইডিটা দেখলাম HTML, হ্যাঁ, which is name text box. Okay. So এই আইডিটা তো আমরা কোড লেভেল তো পেয়ে যাচ্ছি। হ্যাঁ। আইডিটা আপনি কি চান আমি দেখাবো? আমি ওইটা দেখা দিচ্ছি। আপনি চাচ্ছেন বোধহয় আপনার ASPS পেজে আমি যদি HTML এর কোড লিখি তাহলে আপনি কিভাবে ওইটা ব্যাকওয়ার্ডে পাবেন, অর্থাৎ কোড লেভেল। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে আপনার অ্যাকচুয়ালি যদি আমি ASPX এর ফাইলের কথা বলি, ফর এক্সাম্পল ওয়েব ফ্রম 1.ASPX থাকে ডিফল্ট, তাই? আচ্ছা, আর এটা হচ্ছে ওয়েব, আর এইটা ওইটার ভিতরে ব্যাকওয়ার্ডে কোডটা কি আছে? ওয়েব ফ্রম 1.asps.cs, তাই না? আচ্ছা, এই asps.cs এর পেজে আমি যদি আমার এই আইডিটাকে মানে আমার অ্যাক্সেস করতে হয়, অর্থাৎ আমি যদি পেতে চাই, ওইটার ছোট একটা কোড লিখতে হয়, একদম সিম্পল একটা কোড। আমি দিচ্ছি এখনই দেখাই দিচ্ছি, সমস্যা নাই। এটা ফ্রিতে লাস্ট এক্সামে করতে যেতে ঝামেলা করে। আচ্ছা, এই idea এটা গুলো কিছুই না, কাজ করে। আমি দেখাই দিচ্ছি এখনই, সমস্যা নাই। আপনার এই ইন্ডেক্স পেজে আছে, তাই না? আমার এখানে একটা আইডি আছে, তাই না? আচ্ছা, যদি আমি একটা ওয়েব ফর্ম ক্রিয়েট করি, দেখি একদম স্টপ করে দিই, এটা ওয়েব ফর্ম নেই। ওয়েব ফর্ম কি আমার HTML তো সাপোর্ট করে? আচ্ছা, ওয়েব ফর্মে আমি একটা পেজ নিলাম, ফর এক্সাম্পল হোম, না হোম তো অলরেডি নিছি, অন্য কি দেখা যায়? টেস্ট। টেস্ট লিখি, টেস্ট জাস্ট। আচ্ছা, টেস্ট নামে একটা ওয়েব ফর্ম নিলাম। আচ্ছা, ক্রিয়েট হয়েছে। ওকে, এখানে কি আছে? সব কিন্তু সেম ভাবে HTML এর কোডই আছে, শুধুমাত্র এখানে একটা এক্সট্রা লাইন অ্যাড হয়েছে। ওকে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার C# কোডের সাথে এটা কনফিগার করে দিচ্ছে। এই ডিফারেন্সটা হচ্ছে SPX এর সাথে আপনার ডিফারেন্সটা ক্রিয়েট করে দিচ্ছে। আচ্ছা, আর এইখানে আরেকটা জিনিস আছে, ফর্মের সাথে রানের সার্ভার কথাটা লাগিয়ে দিচ্ছে, অর্থাৎ সার্ভারের সাথে আপনার কনফিগার করে দিচ্ছে পেজটা যখন আপনি সাবমিট করবেন তখন C# কোডটা কিভাবে কাজ করবে। আচ্ছা, এখন আমি একটা কাজ করি, শুধুমাত্র একটা HTML কোড নিই। এটা নিলাম, রান করে দেখি। আচ্ছা, চলে আসছে আমার পেজটা, তো চলে আসছে আমার টেক্সটটা, তো চলে আসছে। আচ্ছা, এই টেক্সটটাকে যদি আমি চাই যে আমার CS ফাইলে অ্যাক্সেস করতে, দেখি আমার অ্যাক্সেস হয় কিনা। ওকে, সো আমার CS ফাইলটা হচ্ছে test.aspx.cs, তাই না? আচ্ছা, এখানে দেখি আমি ওই টেক্সটার আইডি দিয়ে নিই, তাই না? একটা আইডি দিয়ে আসি, ফর এক্সাম্পল নেম টেক্সট বক্স।
ওকে, এটা দিলাম। সিএস ফাইলে গিয়ে আমি এটাকে অ্যাক্সেস করার চেষ্টা করি। কিছু আছে? আচ্ছা, এটা যদি করতে হয় আপনার খুব সিম্পল একটা লজিকের মাধ্যমে করতে পারেন। সেটা হচ্ছে এইটার পরবর্তীতে আপনি যদি জাস্ট রানার সার্ভারটা কথাটা লাগাই দেন তাহলেই কাজ করবে। চলে আসছে। এখন একটা ছোট চেঞ্জ আছে, সেটা হচ্ছে আমরা নেম টেক্সট বক্স ডট টেক্সট লিখতাম না এতদিন, এখানে সেটা লেখা যাবে না, এক্ষেত্রে ভ্যালু লেখাতে হবে। এটা হচ্ছে চেঞ্জ। কারণ কি, আমার এটা HTML এ ছিল, আমি একটু আগে দেখালাম ভ্যালুতে কিভাবে কাজ করতেছে, তাই না? যদি ভ্যালুতে ওইখানে আপনি যদি আপনার নেমটা পাস করতে হয় অর্থাৎ ডাটাটাকে যদি পাস করতে হয়, সেই ক্ষেত্রে আপনার যেহেতু এটা HTML এর সিনট্যাক্স, HTML এর সিনট্যাক্স সব কাজ করতেছে, শুধুমাত্র আমি ডাটাটা পাঠাই দেখি এখন কাজ করে কিনা। এবার কি করতেছে, আমি C# এর মাধ্যমে অ্যাকচুয়ালি কোডটা করতেছি, তাই না? রান করে দেখি। আমার টেক্সট বক্সে রাকিব নামে একটা ডাটা চলে আসার কথা, চলে আসছে। অর্থাৎ আপনি যদি কোনো একটা HTML পেজকে SPX এর মধ্যে যে কোনো ভাবে মডিফিকেশন করতে পারেন, সাপোর্ট করবে, কোনো সমস্যা নেই। ওকে, আপনার এমন যদি হয় টেক্সট বক্স আছে, টেক্সট বক্সটাকে আমি মডিফিকেশন করতে পারতেছি না, অবভিয়াসলি ইউ ক্যান মডিফাই ইট। ওকে, আচ্ছা, এটা তো গেল SPX, আমরা কি HTML এর আইডি কি কাজ করতে পারবো সিএস? না, এটা করতে গেলে আপনার এই কনফিগারটা করতে হবে, সেটা হচ্ছে এতটুকু। উপর লাইনটা দিতে হবে। জি, এই লাইনটা লিখে দিতে হবে। ফাইল এক্সটেনশনকে চেঞ্জ করতে কারণ হচ্ছে কি, আমরা যখন পেজটা ক্রিয়েট করতেছি, প্রবলেমটা আমি বলি কোথায়। যখন আমি পেজটা ক্রিয়েট করতেছি, একটা ASPX ফাইল ক্রিয়েট করলে কি হয়, এখানে আমার সাথে আরো কিন্তু দুইটা ফাইল আছে, একটা হচ্ছে designer.cs আর একটা হচ্ছে শুধুমাত্র ASPX.cs। এই দুইটা ফাইল কিন্তু ক্রিয়েট হচ্ছে যখন আমি একটা ASPX ফাইল ক্রিয়েট করতেছি। টেস্ট যখন, এটা দেখেন, টেস্ট ASPX ক্রিয়েট করলাম, ওকে, এটার ব্যাকগ্রাউন্ডে কি দুইটা আরো ফাইল থাকে না? থাকে। এই দুইটা পেজ ফাইল কি থাকতেছে দেখেন, যদি না দেখেন আবার দেখাচ্ছি। এই যে দুইটা ফাইল থাকে, যদি এই দুইটা ফাইল থাকে, আমি যখন HTML ফাইল ক্রিয়েট করি, সেটা কি শুধু সাপোজ ধরেন test.aspx এর মতো test.html, এর পিছনে কি এই দুইটা ফাইল আছে? নাই। তো তখন কি আবার এই ম্যানুয়ালি আবার দুইটা ফাইল ক্রিয়েট করতে হচ্ছে না? তার থেকে বেটার কি শুধুমাত্র ASPX ফাইলটাই ক্রিয়েট করা। ASPX ফাইলটাকে কিনে আপনি যে কোনো মডিফিকেশন তো করতে পারতেছেন। বাট তখন কি HTML এ ওগুলো গেমিং কোড দিয়ে দিই, তখন কিন্তু এক্সটেনশন চেঞ্জ হয়ে যাবে। HTML এর কোড মানে আমি একটু ওই যে কোড কনফিগারেশন, হ্যাঁ ওইটা যদি দিয়ে দেন, অ্যাকচুয়ালি আপনার এই কিছুটা কোড তো লাগবে, এই দুটো পেজ আপনার ক্লাস তো লাগবে, ক্লাস ফাইল লাগবে না? ঠিক আছে, এই কারণবশত একটু প্রবলেম ফেস করবেন তো অ্যাকচুয়ালি। আমরা HTML আইডিটা কাজ করতে পারছি না। তখন আর পারবেন না অ্যাকচুয়ালি, কারণ আপনি আলটিমেটলি এইখানে যে টেক্সট বক্সটা আমি রাখতেছি, আমি যখন ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি, এইখানে কিন্তু আপনার একটা ফাইল তৈরি হয়ে যাচ্ছে, দেখেন। ওকে, অর্থাৎ ডিজাইনারের ভিতরে এটার একটা অ্যাকচুয়ালি ক্লাস, যখনই আমি ড্র্যাগ এন্ড ড্রপ করি, আমি টেক্সট বক্স আনি অথবা বাটন আনি, আমি একটা এক্সাম্পলও দেখা দিতে পারি। আমি এক্সাম্পল কেন দেখাবো না, রান করি টুল বক্সে গিয়ে। আচ্ছা, যে কোনো একটা বাটন নিলাম, আচ্ছা সেভ করলাম, designer.cs এ সেভ করি, বাটন নামে একটা ক্লাস তৈরি হয়ে গেছে। অর্থাৎ অটোমেটিক্যালি এটার জন্য আপনার যে ক্লাসগুলো দরকার সে ওটা ক্রিয়েট করে নিছে ডিফল্ট। এখন এই জিনিসগুলো আমার ম্যানুয়ালি তখন হ্যান্ডেল করতে হচ্ছে না, কোনটা বেটার, যেটা ইজি হয় সেটাই তো বেটার। তাহলে এখানে আমার একটা লাস্ট কোশ্চেন ছিল হচ্ছে কি, আমাদের যদি টুল বক্স চিন্তা করি, আমি টুল বক্সে দুইটা টেক্সট বক্স আছে, একটা হচ্ছে কি আপনার ASPX এর টেক্সট বক্স, হ্যাঁ, একটা লাগে HTML টেক্সট বক্স। তো আমরা কোনটা ইউজ করব এবং কেন HTML টেক্সট বক্স এখানে দিছে? আচ্ছা, HTML এর টেক্সট বক্সটা দিছে যদি আপনার কোনো ক্ষেত্রে দরকার হয়ে থাকে, যেমন ফর এক্সাম্পল আপনি শুধুমাত্র একটা ডাটা রিপ্রেজেন্ট করবেন। ডাটার এক্সাম্পল কেমন, যে অ্যাবাউট পেজটা, ওইখানে কি থাকে, শুধু আপনার টেক্সট ইনফরমেশন, আর কোনো ডাটা থাকতেছে না, ওইটা কোনো চেঞ্জ হবে? আপনার কোম্পানির একটা পোর্টফোলিও, জাস্ট একটা সামারাইজ। এখন এই যে ডাটাটা থাকতেছে টেক্সটগুলো, আপনার দরকার আছে আপনার এখানে আরেকটা পেজ ক্রিয়েট করার বা আপনার মডিফিকেশন করার, আপনার ইচ্ছা, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। অনেক সময় দেখা যায় একটা ডিজাইনারের ক্ষেত্রে এমন হচ্ছে যে সে শুধুমাত্র কয়েকটা ইমেজ রাখতেছে আর কিচ্ছু নাই। ওকে, আপনার C# কোনো কোড নাই বা কোনো কিছু নাই। এখন এই রকমের যদি কোনো মডিফিকেশন দরকার হয়, কোনো চেঞ্জের দরকার হয়, তখন সে কি করবে? তখন কি সে HTML পেজ লাগাতে পারবে না? অবভিয়াসলি তখন তার HTML এর জন্য আমার এখানে অ্যাডের একটা সিস্টেম রাখছে যে আমি ইচ্ছা করলে অ্যাড করতে পারি। আচ্ছা, ASPX ফাইলের মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি থাকতেছে, যদি
আমার HTML এর কোনো একটা HTML5 এর কোনো একটা সিনট্যাক্স দরকার হয়ে থাকে, তখন এটা তো সাপোর্ট করতে হবে, ঠিক না? যার কারণবশত এটার অ্যাকচুয়াল HTML এর ফাইলগুলো থাকতেছে এবং ASPX এর ফাইলেও থাকতেছে, যেটা আপনি ইজিলি ইউজ করতে পারতেছেন। ওকে, আরেকটা হচ্ছে আপনি যদি চান মডিফিকেশনের সময় দুইটাকেই মডিফাই করতে পারেন, বাট আমি প্রিফার করি হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েব ফরম্যাট যেটা আছে, মানে ASPX এর যেটা টেক্সট বক্সে, সেটাকে। কেন? এর কারণটা হচ্ছে শুধু ইন্ডেক্সের যে পেজটা আছে না আপনার, ওইটা ফর এক্সাম্পল আমি একদম সিম্পল দেখাই দিই, কেন দেখাবো না, আমার হচ্ছে ASPX এর পেজটা, চলে গেলাম। আচ্ছা, টেক্সট বক্স লিখি আমি, শুধুমাত্র টেক্সট বক্স আমি ড্র্যাগ এন্ড ড্রপ করি, একটা করলাম। আর আপনার হচ্ছে ইনপুট টাইপ টেক্সট না, দেখেন একটার মধ্যে রানার সার্ভার কথাটা লেখা আছে আর একটা লেখা নেই, আমার এক লাইন কোড বেশি করতে হচ্ছে। ওকে, জাস্ট হোল্ড অন। ওকে, আচ্ছা, একটা। 2 নম্বর, আমি যদি চাই এটার ভিতরে ক্লাস লিখতে, আমার কি ক্লাস লিখতে পারি? CSS এর ক্লাসগুলো যখন আমি লিখতে চাই, ক্লাস তো আমি ডিক্লেয়ার করতে পারি। আচ্ছা, সেম জিনিসটা এখানেও করতে পারি। জাস্ট আমি যাই, ডিক্লেয়ার করতে পারবো। CSS ক্লাস যদি থাকে আপনার সাথে সাথে দেখা দেবে, আমি দেখাবো, এটাও দেখাবো, সমস্যা নেই। এটা লেগে ফাও না, অনেকটা ওইরকমের না, মানে আপনি যেটা ইচ্ছা অ্যাকচুয়ালি আপনার প্রিফার করে যেটা আপনার যদি মনে হয় যে আপনি শুধুমাত্র ই করবেন। এটা অনেক সময় এরকম হয় যে আমি যেটা পার্সোনালি দেখছি যে আপনি একটা কোনো জায়গা থেকে একটা অ্যাকচুয়ালি ভার্চুয়ালি আমাদের যে ইন্টারনেটে আছে অনেক ধরনের কোড আছে যেটা অ্যাকচুয়ালি এক্সিস্টেড, আপনি এটা হঠাৎ করে একটা ডিজাইন পছন্দ হলো, এটা আপনি নিয়ে আসলেন, এখন দেখা গেছে ওই ডিজাইনটা কপি করে যখন বসাইছেন আপনি অনেক জায়গায় চেঞ্জ করা লাগতেছে, তখন আপনার দরকার আছে ASPX এর ইকুয়াল আপনার ইনপুট তো টাইপ যেগুলো টেক্সট দেয়া আছে, শুধু HTML এর যে কোডটা দেয়া আছে ওইটাকে কিন্তু শুধু আপনি মডিফাইড করে নিতে পারেন। ওকে, আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা আমি দেখাবো ওই জায়গাটা, একটু দেখাবো, কারণ হচ্ছে এটা যদি দেখাতে চাই তাহলে আমি CSS এর কিছু জিনিস দেখাতে হয়। ওকে, আমি একটা জিনিস দেখাতে পারি আপনাকে। আচ্ছা, আমি পেজ সোর্সে যাই, দেখেন এইখানে কি কতগুলা কোড লেখা আছে, তাই না? সব কি র HTML না। এখন আপনার সাপোজ ধর এখানে র HTML এ বলতে গেলে আপনি কি আছে, শুধু CSS এর ক্লাস আছে আর কি আছে, HTML আছে, কোনো C# এর কোনো কোড লেখা আছে বা ASPX এর কোনো কিছু লেখা আছে নাই। এখন আপনি ধরেন এই কোডটাকে কপি করে ওখানে ফালালেন, কপি পেস্ট করে বসাইলেন, আপনার যেহেতু HTML ফাইল, আপনার CSS এর কোড সব কিছু আছে, তাহলে কি ওটা সাপোর্ট করবে? সাপোর্ট করবে না? আচ্ছা, যদি সাপোর্ট করে, এখন কি আপনার প্রত্যেকটা ফর টেক্সট বক্সের জন্য, ফর এক্সাম্পল টেক্সট বক্স, বাটন, তারপর হচ্ছে আপনার আছে পাসওয়ার্ড, টাইপ পাসওয়ার্ড আছে, অথবা ডেট টাইম যেটা আছে, যতগুলো ইনপুট আছে সবগুলোর ক্ষেত্রে কি আপনার রানার সার্ভার কথাটা লিখতে হচ্ছে না? ওকে, আচ্ছা, এইটা হচ্ছে একটা প্রবলেম, আপনার কি করতে হচ্ছে, চেঞ্জ করতে হচ্ছে। এখন যদি আমার এই ইনপুট টাইপটা থাকতো, শুধুমাত্র আমি জাস্ট এক জায়গায় যদি চেঞ্জ করে দেই, একটা যদি দেখাই ফর এক্সাম্পল, আমি এখানে কপি করে আনলাম, এইখানে কি আমি শুধুমাত্র রানার সার্ভার কথাটা লিখে আমি কি কাজ করতে পারতেছি না? ইনপুট টাইপে এখানে এই কথাটা লিখে দিলে আমাকে কাজ করবে? আমার ডিজাইনে কোনো চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র কি আমার CS এর জন্য কমফোর্টেবল হয়ে যাচ্ছে, মানে কাজটা করবে। ওকে, আচ্ছা, আর ASPX এর এই কাজটা হচ্ছে কি আমার ডিফল্ট, যদি আমি নিজে ম্যানুয়ালি ডিজাইন করতে চাই তখন আমার ক্ষেত্রে এটা ফ্যাসিলিটি দিচ্ছে, বাট আমি যদি কোনো জায়গাতে একটা টেমপ্লেট ইউজ করি অথবা নিজের জন্য যে কোডগুলো কোথাও এক্সিস্টিং কোডগুলোকে ইউজ করি, সেক্ষেত্রে তো আমার অ্যাকচুয়ালি আমি কপি করে অনেকগুলো কোডকে নিয়ে আসতেছি। ইটস লাইক, আমি যেটা এখন বুঝছি সেটা হচ্ছে কি, এটা লাইক PHP তে হ্যাঁ, যখন কোনো HTML ট্যাগে, HTML কোনো পেজে যখন কোনো PHP কোড দেওয়া হয়, হ্যাঁ, তখন কিন্তু এর নেম HTML থাকে, হ্যাঁ, তখন PHP হয়ে যায়, হ্যাঁ, .php হয়ে যায়, ওকে, এই কাইন্ড অফ থিং, রাইট? ওকে, মেবি সিমিলার প্রায়। ওকে, আচ্ছা, যদি অন্য কেউ না বুঝেন আমি এটা বলি, উনি অ্যাকচুয়ালি ডিফারেন্সটা করছে কি, যে টুল বক্সে যদি যান দেখবেন টেক্সট বক্স দুইটা আছে,
একটা হচ্ছে শুধু HTML এর জন্য আর একটা হচ্ছে ASPX এর জন্য অলরেডি করা আছে। অ্যাকচুয়ালি ফ্যাসিলিটিটা কি পাচ্ছি, কেন আমার HTML এর জিনিসগুলো দেয়া আছে? ওকে, প্রিডিফাইন্ড হচ্ছে যে ASPX এর সিনট্যাক্সগুলোতে আমরা কি রানার সার্ভার তারপরে ASP যে ট্যাগগুলো আছে সেগুলো দেয়া আছে। আর এইখানে যে আপনার ইনপুট টাইপটা আছে র HTML এ, ওইখানে কি আমার কোনো কিছু লেখা আছে, অর্থাৎ সি শার্পের জন্য কনফিগার করা আছে? নাই, একটা। 2 নম্বর হচ্ছে ফ্যাসিলিটি কি, ডিজাইনারদের জন্য সুবিধা করার জন্য, যে তা আপনারই ধরেন আপনি একটা কোনো জায়গাতে আপনি হয়তো ভিজুয়াল স্টুডিওতে কোড করলেন না, আপনি অন্য কোনো একটা কোডেতে, ফর এক্সাম্পল আপনি অ্যাটমের কথা বলছিলেন সব প্রথম ক্লাসের দিকে, আইডি, তাই না? আচ্ছা, আপনি নোটপ্যাডে কোড করছেন, কোড করে আপনি নিজের ব্রাউজারে সুন্দর মতো ডিজাইনটা দেখলেন। এখন এই কোডটা আপনি যখন কপি করে নিয়ে আসছেন আপনার ভিজুয়াল স্টুডিওতে করছেন, রান করছেন, কাজ করবে, সমস্যা নেই। বাট আপনি কি প্রত্যেকবার কি আপনি চেঞ্জ করবেন টেক্সট বক্সগুলোকে, যে এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ASPX এর প্রত্যেকটা করে চেঞ্জ করবেন? তাহলে আমার যদি এই জিনিসটা থাকে, শুধুমাত্র অ্যামাউন্টের সাথে রানার সার্ভারটা অ্যাড করে দিই, তাহলে তো আমার ইজিলি কাজটা কমপ্লিট করা যাচ্ছে, তাই না? এটার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই 5টি সিনট্যাক্সগুলো রাখছে যে HTML এর জিনিসগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। দ্যাটস ইট। ওকে, আপনাদের এখন একটু সময় দিচ্ছি, একটা হচ্ছে নামাজের ব্রেক।